মোহিত, আমাদের এবার যেতে হবে। বেশি লোভ করা যাবে না, যা পেয়েছি তাতেই সন্তুষ্ট হতে হবে। এরে এসেছি যখন আরো কয়েকটা দিন এখানেই থাকবো। এই দ্বীপে আরো সোনা আছে, আমরা সব সোনা উদ্ধার করে তারপর এখান থেকে যাব। হ্যাঁ, ঘাটে নৌকা বাঁধা আছে, যে কোনো মুহূর্তে নৌকা সাগরের জলে ভেসে যেতে পারে। একবার যদি নৌকা ভেসে যায়, আমরা এখান থেকে বার হতে পারবো না। এই দ্বীপে একবার আটকা পড়লে আমাদের কিন্তু বিপদে পড়তে হবে। তুই একটু বেশি চিন্তা করছিস। নৌকা ভেসে কোথাও যাবে না। আরে দড়ি দিয়ে গাছের ডালের সাথে ভালো করে বাঁধা আছে, তবে দড়িটা বেশি মজবুত না। হালকা দড়ি যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারে। তাছাড়া শুনেছি দ্বীপে ডাকাত থাকে। একবার যদি ডাকাতের কবলে পড়ি তাহলে এখানেই আমাদের জীবন শেষ। দুইটা সোনার খণ্ড দিয়ে কি আমরা বড় লোক হতে পারবো? আমাদের তো আরো সোনা দরকার। দক্ষিণ দিকে যে গভীর জঙ্গল আছে, ওখানে গেলে আরো সোনা পাওয়া যাবে। গভীর জঙ্গলে যেতে আমার ভয় করছে। ওদিকে সাধারণ কোনো মানুষের যাতায়াত নেই। আমি বাবা ওদিকে যেতে পারবো না। এই দ্বীপে তোকে নিয়ে আসে আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল একা আসা। হ্যাঁ, মোহিত বন্ধু, কেউ মনে হয় এদিকে আসছে। ছুরি হাতে একজন লোক দৌড়ে এদিকে আসছে। এখন থেকে এখান থেকে পালাতে হবে। এ দাঁড়া, আর একজন কোথায় গেল? ও পালিয়ে গেছে মনে হচ্ছে। তোর হাতের সোনার খণ্ডটা তুই আমাকে দে। আমি তোমাকে সোনার খণ্ড দিয়ে দিচ্ছি, তুমি আমাকে ছেড়ে দাও। আগে আমার হাতে দে, তারপর তোকে ছেড়ে দেব। এই নাও। এবার তোকে আমি শেষ করে দেব। আমার হাতে কেউ পড়লে এই দ্বীপ থেকে জীবন নিয়ে বাড়ি যেতে পারে না। মা, বাবা কোথায় গেছে? বাবা কবে আসবে? বাবাকে ছাড়া আমার কিছু ভালো লাগে না। তোর বাবা একটা কাজে গেছে, কাজ শেষ করেই চলে আসবে। বাবার জন্য এত মন খারাপ করলে তো চলবে না মা। আগে তো কখনো বাবা এতদিন বাড়িতে কোথাও থাকেনি, এই জন্য আমার খারাপ লাগছে। তোর বাবা তো এমনি এমনি কোথাও যায়নি, কাজে গেছে। এবার তোর বাবা অনেক কিছু নিয়ে আসবে, দেখবি। এবার আমরা বড় লোক হয়ে যাব। কি নিয়ে আসবে বাবা? আমি শুনতে চাই। তোকে আমি বলবো, তবে তুই কাউকে বলতে পারবি না। বল, কাউকে বলবি না। আমি কাউকে বলবো না মা। তুমি এবার বললে তো বাবা কি নিয়ে আসবে? তোর বাবা সোনা নিয়ে আসবে। সোনা বিক্রি করে আমরা বড়লোক হয়ে যাব। আমাদের 2 তলা বাড়ি হবে। যখন যা মন চাইবে আমরা তাই খেতে পারবো। সত্যি মা? হ্যাঁ রে, আমি সত্যি কথা বলছি। তোর বাবা তো যেতে চাইছিল না, আমি জোর করে পাঠিয়েছি। জীবনে ঝুঁকি না নিলে কোনো দিন বড়লোক হওয়া যায় না রে মা। বাবা যেতে না চাইলে জোর করে কেন পাঠিয়েছি তুমি? বাবার যদি কোনো বিপদ হয়? কি সব বলছিস? বিপদ হবে কেন? তাছাড়া তোর বাবা তো একা যায়নি, তোর মোহিত কাকাও গেছে। মোহিত কাকা গেছে, কিন্তু এতদিন হয়ে গেল তারপরেও বাবা বাড়ি আসছে না। বাবার কথা মনে উঠলে আমার কেমন কষ্ট হচ্ছে। এমন বোকার মতো কথা বলিস না তো মা। তোর বাবা ঠিক সময় মতো চলে আসবে। তোর যদি এত খারাপ লাগে তাহলে চল, আমরা তোর মোহিত কাকার বাড়িতে যাই। ওখানে গেলে তোর বাবার খোঁজ পাওয়া যাবে। ঠিক আছে মা, চলো। আমি এখানে কেন? এখানে এলাম কেমন করে আমি? আমার বন্ধু মোহিত কোথায়? এই জঙ্গলের ভেতরে অসুস্থ হয়ে পড়েছিলিস, সেখান থেকে তোকে আমি নিয়ে এসেছি। তোর পেটে ছুরির আঘাত, এখানে নিয়ে এসে গাছরা ওষুধ খাইয়ে তোকে ভালো করে তুলেছি। আপনার উপকার আমি কোনো দিন ভুলবো না। আপনি আমাকে সেবা না করলে আমি হয়তো এই দ্বীপে মরে পড়ে থাকতাম। এ ভয়ঙ্কর দ্বীপে তুই কেন এসেছিস? এখানে আসলে মানুষ সহজে জীবন নিয়ে ফিরে যেতে পারে না। এখানে এসেছিলাম স্বর্ণের খনির খোঁজে। আসবার পরে 2 খণ্ড স্বর্ণ পেয়েছিলাম, কিন্তু একজন ডাকাত এসে আমাকে মেরে একবারে স্বর্ণ নিয়ে চলে গেছে। আমার সাথে আমার বন্ধু ছিল, সেও পালিয়েছে। প্রকৃত বন্ধুরা যে কখনো ছেড়ে চলে যায় না, বুঝতে পারছি। তোর বন্ধু খুব একটা সুবিধের নয়। সে ভালো মানুষ হলে তোর কাছে আবার ফিরে আসতো। আমার চোখ খুলে গেছে। একবার যদি বাড়িতে ফিরতে পারি, আমি আর কখনো আমার বন্ধুর সাথে যোগাযোগ করব না। বাড়ি যে ফিরে যাবি, কিন্তু কিভাবে ফিরবি?
বেশ কিছুদিন হলো এদিকে কোনো জাহাজ বা বড় নৌকা আসে না। জাহাজ বা নৌকা যদি না আসে, এই দ্বীপে তোর জীবন কাটাতে হতে পারে। বাবা, আপনি আমাকে যে করেই হোক বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আপনি চাইলে অবশ্যই পারবেন। আমার কোনো বিশেষ ক্ষমতা নেই, তাই চাইলে সবকিছু করতে পারবো না। তবে তোকে আমি একটা উপকার করতে পারি। কি উপকার বাবা? আমার সবচেয়ে বড় উপকার হবে আপনি যদি আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারেন। এই কাপড়ের ব্যাগে অনেকগুলো স্বর্ণ আছে, এগুলো সব আমি তোকে দিয়ে দিলাম। তুই এগুলো সাথে করে বাড়ি নিয়ে যেতে পারবি। আমার এসব কিচ্ছু চাই না, আমি বাড়ি যেতে চাই। আমার স্বর্ণের দরকার নেই। এগুলো তোর কাজে লাগবে। যে কোনো সময় ঘাটে জাহাজ ভিড়তে পারে। জাহাজ দেখা মাত্র আমি তোকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ছেলেটা সেই যে গেল, আজও কোনো খোঁজ নেই। সেদিন অরূপের বউ মেয়ে অরূপের খোঁজ করতে এসেছিল, আমি তো কিছুই বলতে পারিনি। ছেলেটা কোথায় যায় কি করে আমার সাথে তো আর বলে যায় না। আপনি একা একা কি বলছেন মা? আপনার দেখে একা একা বলা রোগ হয়ে গেছে। ভাত রান্না করতে কখন বসেছেন? এখনো রান্না হয়নি। বৌমা, আগ বাড়িয়ে তুমি আমার সাথে ঝগড়া করতে আসবা না। আমি নিজের মনে যা ইচ্ছে তাই বলবো, তাতে তোমার কি? আপনার তো একটাই দোষ, কিছু বলতে গেলে সাপের মতো ফনা দিয়ে ওঠেন। এই বয়সে মানুষ এত ঝগড়া করতে পারে, আপনাকে না দেখলে বুঝতাম না। মোহিতের জন্য আমার কষ্ট হচ্ছে। আমি তো মা, সন্তান দূরে গেলে মায়ের কষ্ট হয়, এটা তো তোমার বোঝার ক্ষমতা নেই। আমার হয়েছে পোড়া কপাল, নইলে নাতি পুতির মুখ দেখার সৌভাগ্য আমার হতো। এই তো শুরু হলো, আর কত খোঁটা দেবেন আমাকে? নাতি পুতির মুখ দেখতে পাচ্ছেন না, সেটা কি আমার দোষ? উপরওয়ালা যদি না দেয় তাহলে আমি কি করব? উপরওয়ালা তোমাকে শাস্তি দিচ্ছে। রাত দিন আমার সাথে খারাপ ব্যবহার করো, তার ফল হিসেবে তোমাকে সন্তান দিচ্ছে না। মা, আর একটাও বাজে কথা বলবেন না। আপনি আমার সাথে যদি এমন ব্যবহার করেন, আপনার এই বাড়িতে কোনো জায়গা হবে না। এই পয়সা আপনাকে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। আমি চলে গেলে রান্না করে দেবে কে? আমি রান্না করি বলে তো সবার মুখে খাবার জোটে। এখন থেকে আমি আর চুলার পাশে আসবো না। যার খাওয়ার ব্যবস্থা সে নিজে করে নেবে। শোনেন মা, আমি বড়লোক ঘরের মেয়ে, রান্না করার জন্য এই বাড়িতে আমি আসিনি। আর আপনি যদি রান্না না করেন, আপনার ছেলে না খেয়ে থাকবে। আমার ছেলে বাড়ি ফিরুক, তারপর ভেবে দেখবো কি করা যায়। আপনার যা ইচ্ছে তাই ভাবতে পারেন, আমি এখান থেকে গেলাম। মানুষটা সেই যে গেল, কোনো খবর নেই। বিপদ আপদ হলো কিনা এখন তো মনে হচ্ছে ওকে জোর করে পাঠানোটা ঠিক হয়নি। লতা, আমি অবশেষে বাড়ি এসেছি। ব্যাগটা ধরো। ব্যাগে যা আছে তুমি দেখলে অবাক হয়ে যাবে। সে আমি পরে দেখব, এখন তুমি বলো আসতে এত দেরি করলে কেন? মেয়েটা তো তোমার জন্য নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছে। এদিকে আমি তো চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। অনেক বিপদে পড়েছিলাম। দ্বীপে গিয়ে একজন ডাকাতের হাতে পড়ি। ডাকাত আমাকে ছুরির আঘাত করেছিল। একজন সাধু বাবার জন্য আমি প্রাণে বেঁচে গেছি। কি বিপদ বলো তো? আমার মনে হয় তোমার দ্বীপে যাওয়া ঠিক হয়নি। আমরা যেমন আছি তেমনই ভালো আছি। এই ব্যাগটাকে খুলে দেখো, এখানে যা আছে তাতে আমাদের সারা জীবন চলে যাবে। আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আমরা এখান থেকে শহরে চলে যাব, মেয়েকে ভালো স্কুলে পড়াবো। কি আছে ব্যাগে? তুমি যে কারণে দ্বীপে গিয়েছিলে সে কাজ কি করতে পেরেছো? হ্যাঁ গো, পেরেছি। দেখো, ব্যাগ ভর্তি সোনা। এ সোনা বিক্রি করে আমরা ধনী হয়ে যাব। হুমা, তাই তো? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এ তো অনেক সোনা। মোহিত দাদাও কি এত সোনা নিয়ে এসেছে? মোহিতের কোনো খবর আমি জানি না। ডাকাত যখন আমাকে আঘাত করে তখন মোহিত আমাকে ছেড়ে পালিয়ে যায়। তারপর থেকে ওর কোনো খবর আমি বলতে পারবো না। মোহিত দাদা তাহলে তো তোমার সাথে বেইমানি করেছে। অমন বন্ধু থাকার চেয়ে না থাকা অনেক ভালো। সে যাকগে, তুমি ওর কথা বাদ দাও। এখন আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এখান থেকে আমরা শহরে চলে যাব, তারপর শহরে ব্যবসা করব। আমি বলি কি, শহরে যাওয়ার দরকার নেই। গ্রামে থেকে তুমি কিছু একটা করো।
আচ্ছা, একটা হোটেল দিলে কেমন হয়? এলাকায় তো ভালো কোনো হোটেল নেই, আমি হোটেল দিলে বেশ ভালো চলবে। হোটেল দিলে ভালোই তো হয়। তাহলে তাই করব। আমাকে এবার বাড়ি যেতে হবে। আমি আর আপনাদের ওই কাজ করতে পারবো না। এখানে এসেছিলাম সোনা খুঁজতে, আর হয়ে গেলাম ডাকাত। আমাদের সাথে কাজ করছো বলি তো তোমাকে বাঁচিয়ে রেখেছি, নইলে এতদিন তোমাকে ওপরে পাঠিয়ে দিতাম। এতদিন আমি তোমাদের সাথে কাজ করেছি, তার জন্য আমাকে কিছু দিতে হবে। ডাকাত দল ছেড়ে চলে গেলে তোমাকে কিচ্ছু দেওয়া হবে না। আর একবার যখন আমাদের দলে প্রবেশ করেছো, এখান থেকে সহজে তুমি বের হতে পারবে না। আমাকে যেতে দিন। আমাকে আমার ঘরে মা বউ আছে, ওরা আমার জন্য চিন্তা করছে। আমি ওদের সাথে দেখা করে আবার ফিরে আসবো। তোমাদের গ্রামে আমিও যাব, আর ওই গ্রামে যারা ধনী মানুষ আছে তাদের বাড়িতে ডাকাতি করব, তারপর আবার এই দ্বীপে চলে আসব। সেটা আপনি করতে পারেন, তবে আমার গ্রামে গিয়ে ডাকাতি করলে তার ভাগ দিতে হবে, নইলে আপনাকে আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। তুমি বাড়াবাড়ি করছো, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আজকেই তোমার জীবন শেষ করে দেব। তোমাকে যে এতদিন বাঁচিয়ে রেখেছি এটা তোমার ভাগ্য। আমাকে বাঁচিয়ে রেখে আপনাদের অনেক উপকার হয়েছে। এ দ্বীপে যারা আসে তাদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়ে আপনার হাতে তুলে দিই। এখন আপনি চিন্তা করে দেখুন, আমাকে বাঁচিয়ে আপনার উপকার হয়েছে নাকি ক্ষতি হয়েছে। আচ্ছা, এসব কথা এখন থাক। আমরা এখন গ্রাম ডাকাতি নিয়ে পরিকল্পনা করব, আর আজকে আমরা তোমাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। আজকে কিভাবে যাব? ঘাটে তো কোনো নৌকা জাহাজ কিছুই নেই। এসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমার লোকজন সব ব্যবস্থা করে রাখবে। এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। এতদিন পর ছেলে বাড়ি এলো, মায়ের কোনো খোঁজ নিল না। যে বাড়ি মায়ের কোনো মূল্য নেই, সে বাড়িতে না থাকাই ভালো। মা, আপনি এখানে বসে আছেন, আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। বাড়িতে একজন অতিথি এসেছি, তাকে তো ভালো মন্দ কিছু খেতে দিতে হবে। আপনি যদি এখানে বসে থাকেন তাহলে রান্নাটা কে করবে শুনি? আমি কিছু করতে পারবো না, আমার বয়স হয়েছে, কাজ করতে কষ্ট হয়। তাছাড়া আমার শরীরটা বেশি ভালো নয়। আজকের দিনটা তুমি রান্না করো। আপনি তো জানেন আমি রান্না করতে পারি না, তারপর আমাকে কেন যে রান্না করতে বলেন? শুনুন মা, আপনি রান্না না করলে এই বাড়িতে কারোর মুখে খাবার উঠবে না। এখন থেকে আমি আর কোনো কাজ করব না। মোহিত এতদিন পর বাড়ি এসে একবারও আমার খোঁজ নেয়নি। আমি বেঁচে আছি কি মরে গেছি ওর জানার প্রয়োজন নেই। আপনার মতো মায়ের খবর কোন সন্তান রাখে বলুন তো? আপনি হলেন মা নামের কলঙ্ক। কি বললে তুমি আমাকে? এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? কিছু না বলে বলে একেবারে মাথায় উঠে গেছো। মাথা থেকে নামিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনার ছেলে ঘুম থেকে উঠুক, তারপর আপনার ব্যবস্থা করব। এই বাড়িতে হয় আপনি থাকবেন, না হয় আমি থাকবো। আপনার মুখ আমি আর কিছুতেই দেখবো না। ঠিক আছে, আমার মুখ আর তোমার দেখা লাগবে না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনো দিন আমি এ বাড়ি ফিরে আসবো না। ঠিক আছে, যান, আর কোনোদিন যেন আপনার মুখ দেখতে না হয়। মহিলার বয়স হয়েছে, কিন্তু ঝগড়া করার ভালো ক্ষমতা আছে। এত ঝগড়া কেমন করে করে উপরওয়ালাই জানি। আমি চলে যাচ্ছি, এবার তোমরা হাড়ে হাড়ে আমার অভাব বুঝতে পারবা। অরূপ এত কিছু করেছে, এত টাকা পেয়েছে কোথায়? আমি তো জানতাম ও মারা গেছে। তোমার বন্ধু তো এখন এলাকার সবচেয়ে ধনী মানুষ, পাকা বাড়ি করেছে, হোটেল দিয়েছে। তোমরা তো একসাথে বাড়ি থেকে বার হয়েছিলে। তুমি এতদিন পরে খালি হাতে ফিরে এসেছো, আর ওদিকে অরূপ প্যাকেট ভরে সোনা নিয়ে এসেছিল, আর এদিকে তুমি খালি হাতে বাড়ি ফিরেছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তুমি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আমরা দুজন মিলে আলাদা কথা বলতে চাই। আমি থাকলে সমস্যা কি? আমিও তোমাদের সাথে থাকি। তোমাকে তো বললাম আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে। ঠিক আছে, যাচ্ছি। আপনি না আমার বন্ধুর পেটে ছুরি দিয়ে আঘাত করেছিলেন, তো কেমন আঘাত করেছিলেন যে ও আবার বেঁচে ফিরে এসেছে? আরে আমি তোকে ভীষণ জখম করে দিয়েছিলাম ওকে। ও তো বাঁচবার কথা না। আমি যাদের আঘাত করি তারা কেউ বেঁচে থাকে না, কিন্তু তোমার বন্ধু কেমন করে বেঁচে ফিরলো কিছুই তো বুঝতে পারছি না।
আমার বন্ধুর বাড়িতে এবং হোটেলে ডাকাতি করব। যদি ওদের ঘরে তেমন কিছু না পাই তাহলে ওর মেয়েকে উঠিয়ে নিয়ে আসবো। অরূপের মেয়েকে আটকে রেখে টাকা চাইবো, তাহলে মেয়ের জীবন বাঁচাতে ওরা সব কিছু দিয়ে দেবে। তোমার মাথায় অনেক বুদ্ধি, এই জন্য তো ডাকাত দলে তোমাকে নিয়ে এসেছি। এখন থেকে ডাকাতি করে যা পাবো তার অর্ধেক ভাগ তোমাকে দেব। আমাকে ভাগ না দিলে আমি আর আপনাদের সাথে কাজ করব না। তাছাড়া আমার গ্রামে কিভাবে ডাকাতি করলে ভালো হয় তার নির্দেশনাও আমি দেব। আমরা তাহলে অরূপের বাড়িতে কবে ডাকাতি করতে যাব? আজকে রাতেই যাব। মনে রাখতে হবে, যদি কিছু না পাই তাহলে বন্ধুর একমাত্র মেয়েকে তুলে নিয়ে আসব। আমার মনে হচ্ছে দ্বীপ থেকে আমার বন্ধু অনেক সোনা নিয়ে এসেছে, সোনা বিক্রি করে এত বড় লোক হয়েছে। তাহলে আমাদের প্রস্তুত থাকতে হবে। একদম। ওগো, আমাদের এ কি হয়ে গেল? যা ছিল সব তো নিয়ে যেত, কিন্তু আমার মেয়েকে নিয়ে গেল কেন? দীপা মা, তুই কোথায় আছিস? তুমি দুঃখ করো না, আমার সব কিছুর বিনিময়ে দীপা মাকে আমি বাড়ি নিয়ে আসব। সকাল ভোরে আমার কাছে চিঠি এসেছিল, সেখানে লেখা ছিল আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে। আমি যদি টাকা দিই তাহলে আমার মেয়েকে ফিরিয়ে দেবে। এতগুলো টাকা কি তোমার কাছে আছে? সোনা বিক্রি করার টাকায় তুমি বাড়ি আর হোটেল করেছো, এখন এত টাকা কোথায় পাবে? ও হোটেলটা বিক্রি করে দেব, সেটা বিক্রি করে দিলে 5 লক্ষর বেশি টাকা হবে। তুমি আজকের মধ্যে ব্যবস্থা করো, যে কোনো উপায় দীপাকে বাঁচাতে হবে। আমাদের বেঁচে থাকার একমাত্র ভরসা হলো দীপা, ওকে ছাড়া যে আমরা কিছুতেই বাঁচবো না। হঠাৎ করে গ্রামে ডাকাতি শুরু হয়েছে, আমার জন্ম থেকে কোনো দিন এমন ডাকাতি হতে দেখিনি। তারপর আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেল। কে এমন কাজ করলো? কার এত বড় সাহস? আমার মনে হচ্ছে আশেপাশে চেনা জানা কেউ করতে পারে। আমাদের অবস্থা অনেক ভালো হয়েছে তো, তাই কেউ সহ্য করতে পারছে না। এ গ্রামের মানুষ তো এত খারাপ না। তারা আর যাই হোক, আমার মেয়েকে অপহরণ করবে না। ওগো, কথা বলে সময় নষ্ট না করে তুমি হোটেলটা বিক্রি করার ব্যবস্থা করো। মেয়েটা আমার অনেক কষ্টে আছে, দেরি করলে ওরাও আমার মেয়েকে শেষ করে দিতে পারে। এমন কথা মুখে এনো না, আমার মেয়ের কিচ্ছু হবে না। আমি আজকের মধ্যে হোটেল বিক্রির ব্যবস্থা করছি, কিন্তু এত দাম দিয়ে কে নেবে হোটেল? আমি কিচ্ছু বুঝি না, তুমি যে করেই হোক দীপাকে বাড়ি নিয়ে এসো। আচ্ছা, আমি তাহলে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। তুমি সাবধানে থেকো, বিপদ যখন একবার এসেছে বারবার আসতে পারে। ঠিক আছে। কে তুই? এ ভয়ঙ্কর দ্বীপে কার সাথে এসেছিস? চল আমার সাথে, নইলে বিপদে পড়বি। দুজন লোক আমাকে রাতে অন্ধকারে এখানে রেখে গেছে। দুজন লোককে আমি চিনতে পারিনি, কালো কাপড় দিয়ে ওদের মুখ বাঁধা ছিল। এতটুকু মেয়ের সাথে যে এমন কাজ করেছে তাদের খুব খারাপ হবে। তারা মোটেই ভালো মানুষ না। আমি বাড়ি যাব, আপনি আমাকে বাড়িতে দিয়ে আসেন। আমার বাবা মা আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। তোর বাড়ি কোথায়? আমি তোকে বাড়িতে পৌঁছে দেব, কিন্তু এই ঘাটে কোনো জাহাজ না ভিড়লে যে পৌঁছে দিতে পারবো না। তুই বাচ্চা মানুষ, সাগরের মাঝখান দিয়ে নৌকায় করে তোকে পাঠানো নিরাপদ হবে না। যতদিন জাহাজ না আছে ততদিন তুই আমার কাছে থাকবি। আমাদের বাড়ি শ্যামনগর। রাতে আমাকে যারা এখানে নিয়ে এসেছিল তারা নৌকা করে নিয়ে এসেছিল। ওরা আমার বাড়ি থেকে যখন তুলে নিয়ে এসেছিল তখন আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে জেগে দেখি আমি সাগরের মাঝখানে একটা নৌকার উপর বসে আছি। আমি যখন চিৎকার করা শুরু করি ওরা তখন বলে, চিৎকার করলে তোকে সাগরে ফেলে দেবো। তারপর আমি চুপচাপ ওদের সাথে চলে আসি। আমাকে এখানে রেখে ওরা আবার চলে যায়। এতটুকু বাচ্চার সাথে যারা এমন করতে পারে তারা তো মানুষ না। আমি বলে দিলাম তাদের অবস্থা অনেক ভয়ঙ্কর হবে। দাদু বাবা, আপনি আমাকে মায়ের কাছে বাবার কাছে দিয়ে আসুন। মা বাবার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, এখানে থাকতে আমার ভয় করছে। রাতে আমি কেমন ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলাম, এমন শব্দ আমি আগে কখনো শুনিনি। ঠিক আছে, আমি কথা দিলাম তোকে তোর বাড়িতে পৌঁছে দেব, তবে আজকে পাঠাতে পারবো না। এখন তুই আমার সাথে চল। ঠিক আছে, আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই থাকবো। কাকিমা, আপনি এই অবস্থায় এখানে কি করছেন? এমন ছেঁড়া শাড়ি পরা, হাতে ঝোলা।
বাবা, আমি এখন ভিক্ষা করে খাই। নিজের বাড়িতে আমার কোনো ঠাঁই নেই। মোহিত আমার তো কোনো খোঁজ খবরই রাখে না। ওর বউ তো সারাদিন আমার সাথে ঝগড়া করে। তা বাবা, শুনলাম তোমার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব কষ্টে আছি কাকিমা। লতা তো মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছে, আর আমি পাগলের মতো মেয়ের খোঁজ করে বেড়াচ্ছি। শুনলাম ডাকাতরা নাকি তোমার মেয়েকে তুলে নিয়ে গেছে। তাদের দাবি পূরণ করে মেয়েটাকে উদ্ধার করা উচিত। বাচ্চা মেয়ে হয়তো অনেক কষ্টে আছে। আমার হোটেলটা বিক্রি করতে চাই, কিন্তু কদিন ধরে চেষ্টা করেও হোটেলটা বিক্রি করতে পারলাম না। কি যে হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোকে একটা কথা বলতে পারি, তুই যদি আমার কথা মতো কাজ করিস তাহলে তোর মেয়েকে খুঁজে পাবি। কাকিমা, আপনি আমাকে বলুন, আমি আপনার কথা মতো কাজ করব। আমার ছেলে মোহিত আর তার সাথে একজন আছে, তার নাম রঘু। আমি কেন জানি না সন্দেহ হচ্ছে এ কাজ ওরা করেছে। মোহিত এমন কাজ করতে পারে? বন্ধু হয়ে আমার মেয়েকে অপহরণ করবে? সত্যি যদি এর পেছনে ওর হাত থাকে, আমি ওকে ছাড়বো না। আমার ছেলেকে আমি এখন আর বিশ্বাস করি না বাবা। ও যদি ভালো মানুষ হতো তাহলে আমাকে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো না। মোহিতের এত অধঃপতন সত্যি আমি মেনে নিতে পারছি না। কিন্তু ও যে আমার মেয়েকে অপহরণ করেছে তার তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া ওকে তো দোষারোপ করতে পারি না। যেদিন মোহিত আর রঘু সেই দ্বীপ থেকে বাড়িতে আসে তার কয়েকদিন পর থেকে গ্রামে ডাকাতি শুরু হয়। তারপর 2-1 দিন পর তোর মেয়ে কিডন্যাপ হয়। আমার যেটা মনে হয়েছে তোকে সেটা বললাম। এখন প্রমাণ খোঁজার দায়িত্ব তোর। কাকিমা, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আপনাকে এভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে না। তা কি করে হয় বাবা? আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। আপনি আমার সাথে যাবেন, এটাই শেষ কথা। তোমার মায়ের জন্য আমাদের আর মান সম্মান থাকবে না। গ্রামে গ্রামে ভিক্ষা করে বেড়াচ্ছে আর লোকের সাথে বলে বেড়াচ্ছে ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মায়ের কথা বাদ দাও তো। বয়স হয়ে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। আমার মায়েরও মনে হয় মাথা ঠিক নেই। শোনো, বাড়িতে একজন কাজের লোক রাখো। তুমি তো জানো আমি রান্না বান্না তেমন করতে পারি না। একজন অতিথি এসেছে, তার তো এই বাড়ি থেকে যাওয়ার কোনো নামই দেখছি না। এই বাড়ি থেকে সারা জীবন থাকবে নাকি? এ বাড়ি ছেড়ে সহজে যাবে না। ওকে বিদায় করবার ব্যবস্থা করতে হবে। ভাবছি ওকে আমরা খুন করব। ও মায়ের কি কথা? আমরা ওকে খুন করতে যাব কেন? ইচ্ছে ভালো তুমি কাল সকালে লোকটাকে বাড়ি চলে যেতে বলো। যাবে না। আরে উনি একজন ডাকাত, ওনাকে খুন করতে পারলে আমার অনেক উপকার হবে। এতদিন ধরে আমি ওনার সাথে ডাকাতি করি, কিন্তু আমাকে তেমন টাকা পয়সা দেয় না। ওকে নিপটে দিয়ে আমি হব ডাকাত দলের সর্দার। কিন্তু ওনাকে খুন করব কিভাবে? একজন ডাকাতকে তো সহজে খুন করতে পারবো না। সকালে ওনার খাবারের সাথে বিষ মিশিয়ে দেব। আমি বিষ এনে রেখেছি, তুমি খালি কষ্ট করে ওনার খাবারে মিশিয়ে দেবে, ব্যাস। তোমাকে একদম এই নিয়ে ভাবতে হবে না। আমি সঠিক বুঝে ওনার খাবারে বিষ মিশিয়ে দেব। আর একটা কথা, অরূপের মেয়েকে আমরা অপহরণ করেছি। অরূপের কাছে 5 লক্ষ টাকা দাবি করা হয়েছে। রঘুকে সরিয়ে দিয়ে আমরা পুরো টাকাটা নিয়ে নেব। এই কথা তো আমাকে আগে বলনি। অরূপের মেয়ে এখন কোথায় আছে? ওকে আমরা সেই দ্বীপে রেখে এসেছি। ওখানে বেঁচে আছে কি মরে গেছে কিছু বলতে পারো না। আর শোনো, এখন অনেক রাত হয়েছে, তুমি সকালে মাথা ঠান্ডা করে কাজটা করবে। ঠিক আছে। দীপাকে মনে হয় আর পাওয়া যাবে না কাকিমা। মেয়েটা হয়তো এই দুনিয়াতে আর নেই। মেয়েকে ছাড়া আমি আর বেঁচে থাকতে পারবো না। এমন বোকার মতো কথা বলিস না। আমার কেমন জানি মনে হচ্ছে তোর মেয়েকে খুব দ্রুত পাওয়া যাবে। তুমি এসেছো? দীপার কি কোনো খোঁজ পেয়েছো? আমার মনে হয় ওর কোনো খোঁজ পাওয়া যাবে না। তুমি 5 লাখ টাকা জোগাড় করতে পারলে দীপাকে হয়তো উদ্ধার করা যেত। আমার মনে হচ্ছে দীপাকে এবার সত্যি সত্যি খুঁজে পাবো। দীপা যেখানে আছে ভালো আছে। ওপরওয়ালা আমাদের বুকে দীপাকে ফিরিয়ে দেবে গো। তুমি এতক্ষণ কোথায় ছিলে? হোটেলটা কি বিক্রি করার কোনো ব্যবস্থা করেছো?
আমি এতক্ষণ মোহিতের বাড়িতে ছিলাম। মোহিতের বাড়িতে যে লোকটা অতিথি হয়ে এসেছিল সে লোকটা মারা গেছে। আমি খবর শুনে মোহিতের বাড়িতে ছুটে যাই। লোকটাকে দেখে আমি একেবারে অবাক হয়ে যাই। ভয়ঙ্কর দ্বীপে আমাকে যে লোকটা ছুরি দিয়ে আঘাত করেছিল এই সেই লোকটা এতদিন মোহিতের বাড়িতে অতিথি হয়েছিল। তাহলে তো আমি ঠিকই বলেছিলাম। আমি এখন একেবারে নিশ্চিত তোর মেয়েকে আমার ছেলে মোহিত আর ওই লোকটাই কিডন্যাপ করেছে। তুই ওদের পুলিশে ধরিয়ে দে। দীপা মা, তুই এতদিন কোথায় ছিলিস? বাবা, আপনি আমার মেয়েকে কোথায় পেলেন? আমার মেয়ে তাহলে এতদিন আপনার কাছে ছিল? তোর মেয়েকে দুজন লোক এক গভীর রাতে ওই ভয়ঙ্কর দ্বীপে রেখে আসে। ভাগ্য ভালো, তোর মেয়েকে ও দ্বীপে আমি প্রথম দেখি। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আপনি আমাকে বাঁচিয়েছেন, আবার আমার মেয়েকে রক্ষা করেছেন। আপনার মতো ভালো মানুষ এ জগতে খুব কম আছে। তোদের গ্রামে আমার কিছু কাজ আছে, কাজ শেষ করে তারপর এখান থেকে যাব। তোর বাড়ি আমাকে কিছুদিন আশ্রয় দিতে হবে। আপনার যত দিন ইচ্ছে আমার বাড়ি থাকতে পারেন। অরূপ, তুই যদি আজকের মধ্যে আমার টাকা পৌঁছে না দিস তাহলে তোর মেয়েকে খুন করে দেব। 5 লক্ষ টাকা আজকে সন্ধ্যায় নদীর ধারে নিয়ে আসবি। তবে সাবধান, কেউ যেন কোনো কথা জানতে না পারে। মেয়েকে জীবিত ফিরে পেতে চাইলে আমার কথা মতো কাজ করতে হবে। তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। আজকে টাকা দেবে বলে মনে হচ্ছে। যদি সত্যি আজ টাকা নিয়ে এসে ওর মেয়ের খোঁজ করে তাহলে কি করবা? ওর মেয়েকে তো ফেরত দিতে পারবা না। আমি এই দ্বীপের কথা বলবো। দ্বীপে খোঁজ করলে তোর মেয়েকে পাওয়া যাবে। আমি মুখে ভালো করে কালো কাপড় দিয়ে বেঁধে রাখবো, তাহলে অরূপ আমাকে চিনতে পারবে না। মোহিত বন্ধু, আমি তো টাকা নিয়ে এসেছি। আমার মেয়ে কোথায়? এ কি, তুই এখানে কেন? আর তোর মেয়ে কোথায়? আমি কি বলবো, মানে আমি কি জানি? কেন, একটু আগে তুমি টাকা চাইছিলে, আগের দিন চিঠি দিয়েছিলে, এ মুহূর্তে ভুলে গেলে নাকি? কি যাতা বলছে না? আপনারা আপনারা বাড়ি থেকে চলে যান। আমি তো যাওয়ার জন্য আসিনি। আমি একজন পুলিশ। অনেক দিন ধরে সাধু বাবার ছদ্মবেশ নিয়ে দ্বীপে ছিলাম। ছদ্মবেশ নেওয়ার কারণ হলো ডাকাত দল ধরা। অনেক দিন ধরে দ্বীপে ডাকাতি হয়, সেই ডাকাতদের ধরবার জন্য আমি ছদ্মবেশ নিয়েছিলাম। সব ডাকাত ধরা পড়েছে, শুধু তুই বাকি ছিলিস। আজকে তুইও ধরা পড়লি। এ বন্ধু আরূপ, তুই আমাকে মাফ করে দে। আমি আর কোনোদিন অন্যায় কাজ করবো না রে। তোর মতো মানুষের কোনো ক্ষমা নেই। সাধু বাবা, আপনি ওকে আর ওর স্ত্রীকে ধরে নিয়ে যান। বাবা, তোমার হাতে মাংস খেতে অনেক মজা। তুমি এত মজা করে রান্না করতে পারো, আগে তো জানতাম না। এমন মাংস রান্না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমি তোকে শিখিয়ে দেব। উপরওয়ালার কৃপায় সব বিপদ কেটে গেছে। আর যেন কোনো বিপদ আপদ আমাদের ছুঁতে না পারে। আর কোনো বিপদ আমাদের হবে না। এখন থেকে মানুষ বুঝে মেলামেশা করব। মোহিত যে এত খারাপ আমি কখনো ভাবতেও পারিনি। যা হওয়ার হয়ে গেছে, পিছনের কথা মনে করার দরকার নেই। এখন থেকে আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়েই ভাববো। আচ্ছা লতা, আমার এই হোটেলের কি নাম দেয়া যায় বলো তো? সে তুমি চিন্তা করে বলো। তুমি একটা ভেবেচিন্তে নাম দিলেই হবে। আমি এই হোটেলের নাম দিতে চাই পুরুষের মাংস রান্না। এ কেমন অদ্ভুত নাম! এমন নাম দিলে লোকজন মনে করবে এখানে পুরুষ মানুষের মাংস রান্না করা হয়। তখন তো মানুষ ভয়ে আর খেতে আসবে না। আমি হোটেলের সামনে বড় বড় করে লিখে দেব, এখানে পুরুষ মানুষের হাতে রান্না করা হয়। তাহলে ঠিক আছে। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।